হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই বেঙ্গলি স্টাডি চ্যানেল। বেঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমি তোমাদের জন্য আলোচনা করব ইতিহাস বিষয়ের যে সপ্তম পাঠ রয়েছে, সেই সপ্তম পাঠ থেকে তোমাদের মাত্র দুটি প্রশ্ন 8 মার্কের বলবো। সেই দুটি প্রশ্নের মধ্যে তোমরা একটি প্রশ্ন অবশ্যই পড়লে কমন পেয়ে যাবে। তাই এই দুটি প্রশ্ন তোমরা সবার আগে পড়ে নাও, কারণ তোমাদের যে রিসেন্ট উচ্চ মাধ্যমিক টেস্ট পরীক্ষা হয়ে গেল, সেই টেস্ট পরীক্ষায় বিভিন্ন স্কুলে এই দুটি প্রশ্ন এবার পরীক্ষায় এসেছে। তাই যেহেতু তোমাদের সামনেই উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষা রয়েছে, সে কথা মাথায় রেখে আমি তোমাদের সামনে আজকে মাত্র দুটি প্রশ্ন শেয়ার করছি। এই দুটি প্রশ্ন তোমরা যদি ঠিকমতো পড়ো, তাহলে এই দুটি প্রশ্নের মধ্যেই তোমরা একটি প্রশ্ন 100% কমন পেয়ে যাবে উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষায়। তাই সবার আগে তোমরা এই দুটি প্রশ্ন পড়ে নাও। এবং তোমাদের যেহেতু WBTA, ABTA, এমনকি WBH-এ টেস্ট পেপার প্রকাশিত হয়েছে, সেই টেস্ট পেপারের বিভিন্ন পেজে এই দুটি প্রশ্নই রয়েছে। তাই সপ্তম অধ্যায় থেকে এই দুটি প্রশ্ন এবছরের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই তোমাদের সামনে আমি এই গুরুত্বপূর্ণ প্রশ্ন দুটি শেয়ার করছি। তোমরা এই প্রশ্ন দুটি খাতায় টুকে নিয়ে তোমরা পড়বে এবং দেখবে তোমরা অবশ্যই পরীক্ষার প্রশ্নে গিয়ে দেখবে এই দুটি প্রশ্নের মধ্যেই একটি প্রশ্ন 100% গ্যারান্টি চলে এসেছে। তাই তোমরা এই প্রশ্ন দুটি খুব ভালো করে পড়বে। তাই আলোচনা শুরু করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো, তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বেলটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে, যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাই দেরি না করে চলো শুরু করি আজকের মূল আলোচনা। তোমাদের জন্য যে 1 নম্বর প্রশ্নটি রেখেছি সেটি হলো, কিউবার ক্ষেপণাস্ত্র সংকটের সংক্ষিপ্ত পরিচয় দাও। এটি পাশে দেখো 3টি স্টার চিহ্নিত রয়েছে এবং VVI লেখা আছে, মানে এই বছরের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। ধরে নাও এই প্রশ্নটি তোমাদের উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষায় চলে এসেছে। তাই এই প্রশ্নটি সবার আগে তোমরা ভালো করে পড়ে নাও। এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা চলো দেখে নিই। কিউবার ক্ষেপণাস্ত্র সংকট, তোমরা প্রথমে পয়েন্ট করবে কিউবার ক্ষেপণাস্ত্র সংকট দিয়ে লিখবে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে ক্যারিবিয়ান সাগরে অবস্থিত পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের মধ্যে সর্ববৃহৎ দ্বীপ কিউবায় ক্ষেপণাস্ত্র ঘাঁটি নির্মাণকে কেন্দ্র করে সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে এক স্বল্পকালীন দ্বন্দ্ব শুরু হয়, যার নাম কিউবার ক্ষেপণাস্ত্র সংকট। তাহলে তোমরা বুঝতে পারলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন চলছিল, তার পরবর্তীকালে যে ক্যারিবিয়ান সাগর রয়েছে তার পশ্চিম যে ভারতীয় দ্বীপপুঞ্জ রয়েছে, সেখানে কিউবার যে ক্ষেপণাস্ত্র ঘাঁটি নির্মাণকে কেন্দ্র করে সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটা দ্বন্দ্ব শুরু হয়েছিল, যা কিউবা ক্ষেপণাস্ত্র সংকট নামে পরিচিত। এবারে তোমরা পয়েন্ট করবে পটভূমি। কিউবা 1898 খ্রিস্টাব্দে স্পেনের কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে নেওয়ার পর উন্নতির লক্ষ্যে মার্কিন মুখাপেক্ষী হয়ে পড়ে। এরপর কী করলো, কিউবা 1898 খ্রিস্টাব্দে স্পেনের কাছ থেকে তারা নিজেদের স্বাধীনতা কেড়ে নিল। এই সুযোগ নিয়ে মার্কিন পুঁজিপতিরা কিউবার অর্থনীতির মূল ভিত্তি আখের ক্ষেতের 40% দখল করে নেয়। কিউবার ওপর নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লক্ষ্যে আমেরিকা তার অনুগামীরা ফ্যালজেনিকো বাতিস্তাকে 1954 খ্রিস্টাব্দে রাষ্ট্রপতি পদে বসায়। এরপর কী করলো, যে আমেরিকা রয়েছে সেই আমেরিকা যে কৃষি জমি আখের ক্ষেত রয়েছে তার 40% দখল করে নিল এবং কিউবার ওপর আধিপত্য প্রতিষ্ঠা করার জন্য আমেরিকার যে ফ্যালজেনিকো বাতিস্তাকে 1954 খ্রিস্টাব্দে রাষ্ট্রপতি পদে বসালো। কিন্তু তিনি মার্কিন পুঁজিবাদের দাবিদারে পরিণত হওয়ায় কিউবাবাসী বাতিস্তা সরকারের বিরুদ্ধে চলে যায়। যেহেতু তিনি মার্কিন সরকারের দাবিদারে ছিলেন, তাই কিউবাবাসীরা কী করলো, বাতিস্তা যে সরকার অর্থাৎ ফ্যালজেনিকো বাতিস্তা, তার বিরুদ্ধে চলে গেলেন। তোমরা 2 নম্বর পয়েন্ট করবে ফিদেল কাস্ত্রোর ভূমিকা।
বাতিস্তা সরকারের জনবিরোধী কাজকর্মের প্রতিবাদে কিউবার তৎক্ষণাৎ ছাত্রনেতা ফিদেল কাস্ত্রো তীব্র সরকার বিরোধী আন্দোলন গড়ে তোলেন। এরপর কী করছে, বাতিস্তা সরকারের বিরুদ্ধে কিউবার যে ছাত্রনেতা ফিদেল কাস্ত্রো তিনি সরকার বিরোধী আন্দোলন শুরু করলেন। ক্রমশ জনসমর্থন আদায় করে এক বৈপ্লবিক অভ্যুত্থানের দ্বারা বাতিস্তা সরকারের পতন ঘটায়। কাস্ত্রো কিউবার ক্ষমতা দখল করেন 1959 খ্রিস্টাব্দে 1 জানুয়ারি। তাহলে যে ফিদেল কাস্ত্রো রয়েছে তিনি কিউবার ক্ষমতা কত সালে দখল করলেন? তাহলে তোমরা বলবে 1959 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি। এবারে তোমরা পয়েন্ট করবে কিউবায় ক্ষেপণাস্ত্র ঘাঁটি গঠন। কাস্ত্রো সরকার 50 লক্ষ কিউবাবাসীকে রক্ষার জন্য রাশিয়ার সাহায্যে কিউবাতে একটি ক্ষেপণাস্ত্র ঘাঁটি গড়ার সিদ্ধান্ত নেয়। এরপর ফিদেল কাস্ত্রোর সরকার কী করলো, 50 লক্ষ কিউবাবাসীকে রক্ষা করার জন্য রাশিয়ার সাহায্যে কিউবাতে তারা একটি ক্ষেপণাস্ত্র ঘাঁটি নির্মাণ করলেন। 1962 খ্রিস্টাব্দের প্রথম দিকে কিউবার রাষ্ট্রপতি ফিদেল কাস্ত্রো রাশিয়া থেকে মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র গোপনে আমদানি করে কিউবাতে প্রতিস্থাপন করলেন। এরপর 1962 খ্রিস্টাব্দে কিউবার রাষ্ট্রপতি ফিদেল কাস্ত্রো কী করলেন, তিনি রাশিয়া থেকে মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র গোপনে আমদানি করলেন এবং কিউবাতে প্রতিস্থাপন করলেন। এরপর তোমরা পয়েন্ট করবে ক্ষেপণাস্ত্র সংকটের গুরুত্ব, দিয়ে তোমরা সাব পয়েন্ট করবে যুদ্ধ উদ্যোগ হ্রাসে। এই সংকটের ফলেই শেষ পর্যন্ত মস্কো ও ওয়াশিংটনের তরফে যুদ্ধ উদ্যোগ হ্রাস পেতে থাকে। এবারে তোমরা 2 নম্বর পয়েন্ট করবে মানবতার জয়ে। কিউবা সংকটকে কেন্দ্র করেই রুশ মার্কিন উভয় পক্ষই আণবিক যুদ্ধের ভয়াবহতা উপলব্ধি করতে সক্ষম হয়। ফলে হিংসার বিরুদ্ধে সংযম, শুভবুদ্ধি ও মানবতাবাদ শেষ পর্যন্ত জয়যুক্ত হয়, ধ্বংসের হাত থেকে পৃথিবী রক্ষা পায়। এরপরে তোমরা কি পয়েন্ট করবে, 4 নম্বর পয়েন্ট পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিরোধ চুক্তিতে। এই সংকটের এক গুরুত্বপূর্ণ পরিণতি হল পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিরোধ চুক্তি স্বাক্ষর। 1963 খ্রিস্টাব্দে সোভিয়েত ইউনিয়ন, আমেরিকা ও ফ্রান্সের মধ্যে চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল। তাহলে পারমাণবিক অস্ত্র পরীক্ষা চুক্তিটি কার কার মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? মনে রাখবে 1963 খ্রিস্টাব্দে সোভিয়েত ইউনিয়ন, আমেরিকা যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যে চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল। এবারে তোমরা পয়েন্ট করবে হটলাইন স্থাপনে। এই সংকটের পরবর্তী সময় থেকে যে কোনো সংকটের সরাসরি সমাধানের জন্য হোয়াইট হাউস ও ক্রেমলিনের মধ্যে হটলাইনের মাধ্যমে টেলিযোগাযোগ স্থাপিত হয়। এরপর কি হলো, হোয়াইট হাউস আর ক্রেমলিনের মধ্যে হটলাইনের যে টেলিযোগাযোগ সেটি স্থাপিত হলো এই সংকটের মধ্য দিয়ে। এবারে তোমরা প্যারা চেঞ্জ করে লিখবে উপসংহার টাইপের। অবশেষে 20 নভেম্বর 1962 খ্রিস্টাব্দে সোভিয়েত রাশিয়া কিউবা থেকে ক্ষেপণাস্ত্র ঘাঁটি সরিয়ে নিলে মার্কিন যুক্তরাষ্ট্র ও কিউবার বিরুদ্ধে নৌ অবরোধ তুলে নেয়। এরপর কী করলো, শেষ পর্যন্ত 1962 খ্রিস্টাব্দের যে 20 নভেম্বর সোভিয়েত রাশিয়া কিউবা থেকে ক্ষেপণাস্ত্র ঘাঁটিটা অন্য জায়গায় সরিয়ে নিলেন এবং মার্কিন যুক্তরাষ্ট্র ও কিউবার বিরুদ্ধে তারা কি নৌ অবরোধটাও তুলে নিলেন। এইভাবে 2 মহাশক্তিশালী রাষ্ট্রের শুভবুদ্ধির প্রভাবে বিশ্ব একটি সর্বনাশা মহাযুদ্ধের হাত থেকে রক্ষা পায়। এর ফলে কী হলো, যে একটা মহাযুদ্ধ তৈরি হয়েছিল, সেই মহাযুদ্ধের হাত থেকে পৃথিবীটা কি রক্ষা পেল। এই প্রশ্নটি তোমাদের এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ধরে নাও এই প্রশ্নটি তোমাদের পরীক্ষায় চলে এসেছে, তাই যে কিউবা সংকট সেটি তোমরা ভালো করে পড়বে। তাই পরের প্রশ্নটি আলোচনা করার পূর্বেই তোমাদের উদ্দেশ্যে আমার কিছু অনুরোধ, তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে, কারণ তোমাদের সাবস্ক্রাইব এবং লাইক আমাকে নতুন নতুন ভিডিও বানাতে সাহায্য করবে। এবং আমার চ্যানেলটি যেহেতু নতুন, সেহেতু আমার চ্যানেলটি যাতে ভবিষ্যতে আরও অনেক দূর অগ্রসর হয় এবং চ্যানেলটি যাতে অনেক গ্রোথ হয় এবং তোমাদের আমি পরবর্তীকালে আরও অনেক সাপোর্ট করতে পারি, সেই জন্য তোমরা অবশ্যই আমাকে সাপোর্ট করবে, এই আশা আমি তোমাদের কাছে কামনা করি। তাই চলো শুরু করি। 2 নম্বর প্রশ্নটি কি রয়েছে, ট্রুম্যান নীতি কি, মার্শাল পরিকল্পনার উদ্দেশ্যগুলি কী ছিল? দেখো, এটিও 5টি স্টার চিহ্নিত প্রশ্ন, 4+4 8। এটিও ভেরি ইম্পর্টেন্ট এবছরের জন্য। ধরে নাও এই 2টি প্রশ্ন যদি তোমরা 7ম অধ্যায় থেকে পড়ো, তাহলে একটি প্রশ্ন তোমরা অনায়াসে গ্যারান্টি কমন পেয়ে যাবে।
তাই এই প্রশ্নটা তোমরা অতি গুরুত্ব সহকারে পড়ো এবং আমার এই চ্যানেলটির লিঙ্ক তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে অধিক পরিমাণে শেয়ার করো। তাহলে চলো উত্তরটি দেখে নিই। প্রথমে তোমরা পয়েন্ট করবে ট্রুম্যান নীতি, দিয়ে সাব পয়েন্ট করবে পরিচিত 1 নম্বর। 1947 খ্রিস্টাব্দের 12 মার্চ মার্কিন সংসদের এক যৌথ অধিবেশনে ট্রুম্যান বলেন যে এখান থেকে পৃথিবীর যে কোনো স্থানে স্বাধীন জনগণ যদি সশস্ত্র সংখ্যালঘু অথবা বাইরের শক্তির আধিপত্য বিস্তারের প্রচেষ্টাকে প্রতিরোধ করার চেষ্টা করে, সেক্ষেত্রে তাদের সাহায্য করাই হবে আমেরিকা যুক্তরাষ্ট্রের নীতি। এই ঘোষণায় ট্রুম্যান নীতি নামে পরিচিত। বলা বাহুল্য, ট্রুম্যান সশস্ত্র সংখ্যালঘু বলতে সাম্যবাদী বিদ্রোহীদের এবং বাইরের শক্তি বলতে সোভিয়েত ইউনিয়নকে বুঝিয়েছেন। তাহলে ট্রুম্যান তিনি কি বলছেন কি যে সংখ্যালঘু বলতে সাম্যবাদী যে বিদ্রোহীগণ রয়েছে তাদেরকে বোঝাচ্ছে এবং বাইরের শক্তি বলতে সোভিয়েত ইউনিয়নকে বোঝানো হচ্ছে। এবারে তোমরা 2 নম্বর পয়েন্ট করবে পটভূমি। চার্চিলের ফাল্টন বক্তৃতা, সাব পয়েন্ট করবে, লিখবে ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল মার্কিন যুক্তরাষ্ট্রের অন্তর্গত মিসৌরি প্রদেশের ফাল্টন শহরে এক ভাষণে সাম্যবাদের প্রসার রোধ করার লক্ষ্যে ইঙ্গো মার্কিন যৌথ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। এরপর কী করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের যে মিসৌরি প্রদেশ রয়েছে সে মিসৌরি প্রদেশের ফাল্টন শহরে এক বক্তব্যের ভাষণ দিতে গিয়ে তিনি সাম্যবাদের প্রসার রোধ করার জন্য ইঙ্গো মার্কিন যৌথ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানালেন। এরপরে তোমরা পয়েন্ট করবে কেন্নানের বেষ্টনী নীতি। মার্কিন বিদেশ নীতির উপদেষ্টা জর্জ এফ কেন্নান সোভিয়েত সম্প্রসারণ প্রতিহত করার লক্ষ্যে এক প্রবন্ধ লিখে জানান, রুশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে অহেতুক কোনো যুদ্ধে নাকি আমেরিকার উচিত হবে যে অঞ্চলে সোভিয়েত প্রভাব রয়েছে তাকে সীমাবদ্ধ রাখা। এবারে তোমরা মেন পয়েন্ট করবে উদ্দেশ্য, তার সাব পয়েন্ট রাজনৈতিক। যুদ্ধোত্তর পরিস্থিতিতে ইউরোপ ক্রমবর্ধমান সোভিয়েত বা সাম্যবাদী প্রভাব প্রতিহত করার জন্য প্রতিরোধমূলক রণকৌশল গ্রহণ। তাহলে এরপর কী করলো, যুদ্ধোত্তর পরিস্থিতি তখন ইউরোপে সোভিয়েত ইউনিয়ন তারা বা সাম্যবাদী প্রভাব প্রতিহত করার জন্য রণকৌশল গ্রহণ করলেন। এরপরে পয়েন্ট করবে অর্থনৈতিক। ট্রুম্যান নীতি ঘোষণার অন্যতম লক্ষ্য ছিল অর্থ সাহায্যের নামে অন্যান্য দেশকে অস্ত্র ও শিল্পজাত দ্রব্য বিক্রি করে বাণিজ্যের সম্প্রসারণ ঘটানো। অর্থাৎ ট্রুম্যান নীতি ঘোষণার একমাত্র লক্ষ্য হলো তারা অর্থ সাহায্যের নামে অন্যান্য দেশকে অস্ত্র শিল্পজাত দ্রব্য বিক্রি করে বাণিজ্যের প্রসার ঘটানোই ছিল তাদের মূল লক্ষ্য। এবারে তোমাদের মার্শাল পরিকল্পনা পয়েন্ট করবে। ট্রুম্যান নীতি হয়ে গেল, এবার মার্শাল পরিকল্পনা। পরবর্তী প্রশ্নের উত্তর। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়কালে যুদ্ধবিধ্বস্ত দেশগুলির অর্থনীতি সম্পূর্ণরূপে পঙ্গু হয়ে পড়েছিল। তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শুরু হয়েছিল তার পরবর্তী সময়কালে যুদ্ধবিধ্বস্ত দেশগুলির যে অর্থনীতি, সেই অর্থনীতি কাঠামোটা পুরোপুরি ভেঙে পড়েছিল। এই সমস্ত দেশ আমেরিকার কাছ থেকে অর্থ সাহায্য না পেলে স্বাভাবিকভাবেই সোভিয়েত রাশিয়ার দিকে ঝুঁকে পড়বে। তখন কি করলো, যে সমস্ত দেশ আর্থিকভাবে দুর্বল তারা আমেরিকা যুক্তরাষ্ট্রের কাছ থেকে অর্থ সাহায্য যদি না পেত তাহলে সেই সমস্ত দেশগুলি সোভিয়েত রাশিয়ার দিকে ঝুঁকে পড়ত। তখন আর এই সমস্ত দেশকে সাম্যবাদের প্রভাব থেকে মুক্ত করা যাবে না। আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্শাল এই সত্যের পটভূমিকায় তার পরিকল্পনার নীতি গ্রহণ করেন। এবারে তোমরা পয়েন্ট করবে মার্শাল পরিকল্পনার প্রকৃত উদ্দেশ্য। দেশ সাব পয়েন্ট করবে সোভিয়েত প্রভাবমুক্ত ইউরোপ গঠন। যুদ্ধবিধ্বস্ত ইউরোপের দেশগুলিকে অর্থ সাহায্য দিয়ে সোভিয়েত প্রভাবমুক্ত ইউরোপ গঠন করা। এরপরে 2 নম্বর সাব পয়েন্ট করবে আন্তর্জাতিক বাজার তৈরি। মার্কিন বাণিজ্যের স্বার্থে অর্থ সাহায্যের বিনিময়ে ইউরোপের বিভিন্ন দেশগুলির অর্থনীতি মজবুত করে এক আন্তর্জাতিক বাজার গড়ে তোলা। 3 নম্বর পয়েন্ট করবে মার্কিন রাষ্ট্রজোটের শক্তি বৃদ্ধি। সাহায্য গ্রহণকারী দেশগুলিকে নিয়ে মার্কিন নেতৃত্বাধীন পুঁজিবাদী রাষ্ট্রজোটের শক্তি বাড়ানো। এবং সবশেষ পয়েন্ট করবে 4 নম্বর অন্য রাষ্ট্রের বিদেশ নীতি নির্ধারণ। সাহায্য গ্রহণকারী দেশগুলির অভ্যন্তরীণ বিদেশ নীতি নির্ধারণের ক্ষেত্রে মার্কিন আধিপত্য কায়েম করা। এই যে মার্শাল পরিকল্পনা
এবং কিউবা ক্ষেপণাস্ত্র সংকট, দুটি নোট তোমাদের কাছে আমি প্রোভাইড করলাম। এই দুটি নোট তোমরা যদি ঠিক মতো প্রিপারেশান নাও এখন থেকেই, তাহলে তোমরা ফাইনাল পরীক্ষায় গিয়ে তোমরা একটি প্রশ্ন অনায়াসে কমন পেয়ে যাবে। তাই তোমরা বেশি পড়ার প্রয়োজন বোধ করো না, কারণ অল্প পড়েই যেহেতু তোমরা কমন পাবে, তাই তোমরা অযথা বেশি পড়বে কেন। তাই তোমরা সপ্তম অধ্যায় থেকে এই দুটি নোট পড়ো, তোমরা একটি প্রশ্ন অনায়াসে এখান থেকে কমন পেয়ে যাবে, আমি 100% গ্যারান্টি দিয়ে তোমাদের বলছি। তাই এরকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটি বন্ধু বান্ধবদের মধ্যে অধিক পরিমাণে শেয়ার করে দাও।